হুম? ম্যাম 96 97 এর মতো। ওরে বাবা, তার মধ্যে 9 জন, তারপরে আর কি হবে? হুম? যাই হোক, আমি যে আজকে টপিকসটা পড়াবো, তোমাদের পরীক্ষা না হলেও তোমরা 5th ইয়ারের ক্লাসগুলো তোমাদের করতে হবে যথাসময়ে। তোমাদের যখন পরীক্ষা দিতে হবে তখন দিয়ে দিবা, ঠিক আছে? আর নতুবা আমরা ক্লাস দিয়ে পিছিয়ে পড়বো, সেই জন্যই এই ডিসিশন। তা আমি আজকে তোমাদের যেটা পড়াবো, লিশন অফ দ্য ওভারি। মানে সব অর্গানেরই রোগ আছে, অর্গান আছে মানেই তো রোগ আছে, তাই না? তো ওভারি আমাদের একটা ইন্টারনাল অর্গান, একটা পেলভিক অর্গান, তাই না? তো তো সেটার যে ডিজিজ, কি কি ডিজিজ আছে, সেটাকে কি, সেটা আমরা জানবো। তার আগে আমাদের অর্গানটা সম্পর্কে একটু ছোট্ট করে জানতে হবে। আর নতুবা তোমরা তো সব ভুলে টুলে গেছো যা অ্যানাটমিতে পড়েছো। তো সেই জন্য আমি আজকে তোমাদের অ্যানাটমি অফ দ্য ওভারি একটু দেখিয়ে দিব, তারপর আমরা ডিজিজে চলে যাব। 5th ইয়ার তো সব ডিজিজ নিয়েই, তাই না? The ovaries are paired sex glands or gonads in female. এটা তো জানো, এটা একটা পেলভিক অর্গান, পেলভিক ক্যাভিটিতে থাকে, ইউট্রাসের দুই পাশে থাকে, দুইটা থাকে। Each gland is oval in shape and pinkish gray in color and the surface is scarred during reproductive period. Scarred মানে মানে স্মুথ না, ঠিক আছে? ওই যে ফলিকল গুলো বেরিয়ে থাকে, একটা ওভুলেশন হচ্ছে আর একটা বাইরের দিকে চলে আসে, যেহেতু এরা ওভারির ওয়ালকে র্যাপচার করেই সেকেন্ডারি উসাইডটা রিলিজ হয়, সেই জন্য স্কেয়ার থাকে, ওয়ালটা স্মুথ থাকে না। ইচ ওভারি প্রেজেন্টস টু এন্ড, দুইটা এন্ড থাকে, একটা টিউবাল এন্ড, একটা ইউট্রাইন এন্ড। টিউবের দিকে একটা এন্ড থাকে, একটা ইউট্রাসের দিকে থাকে। Two borders, mesoovarium and free posterior. ঠিক আছে, মেজোওভারিয়াম দিয়ে ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে লেগে থাকে। টু সারফেস, মিডিয়াল এন্ড ল্যাটারাল। ছবিটা দেখো, এই যে ওভারি, এটা একটা ওভাল শেপেড। দেখো এখানে ইউট্রাসের সঙ্গে লেগে আছে, এটার নাম কি? ওভারিয়ান লিগামেন্ট, তাই না? আর এদিকে আছে ফিমব্রিয়েটেড এন্ডের সঙ্গে লেগে আছে। আর ল্যাটারাল পেলভিক ওয়ালের সঙ্গে যে লিগামেন্ট দিয়ে লেগে থাকে তার নাম ইনফ্যান্ডিবুলো পেলভিক লিগামেন্ট। আর এই যে ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে লেগে আছে সেটার নাম হচ্ছে মেজো ওভারিয়াম। দুইটা বর্ডার আছে, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র, এবং টু সারফেস আছে, মিডিয়ান এন্ড ল্যাটারাল। আচ্ছা, the ovaries are intraperitoneal structures, মনে থাকতে হবে এটা হচ্ছে intraperitoneal structures। এটা ব্রড লিগামেন্ট হচ্ছে দুইটা পেরিটোনিয়ামের এক লিফ, অ্যান্টেরিয়র লিফ, পোস্টেরিয়র লিফ। এই লিফটা ওভারিকে কভার করে উপরে চলে গিয়ে ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। তাহলে ওভারিস হচ্ছে intraperitoneal structures. It is attached to the posterior layer of the broad ligament by the mesoovarium, to the lateral pelvic wall by infundibulopelvic ligament, and to the uterus by the ovarian ligament. ছবিটা আবার দেখো, এই যে এটা হচ্ছে ব্রড লিগামেন্টের একটা পোস্টেরিয়র লিফ, এইভাবে অ্যান্টেরিয়র লিফও আছে, তার মাঝেই কিন্তু ওভারিটা থাকে। ব্রড লিগামেন্ট এরকম কভার করে গিয়ে ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে এরকম লেগে থাকে, তার নাম হচ্ছে মেজো ওভারিয়াম, তাই না? এই আচ্ছা, আমরা একটু মেজারমেন্টটা জানবো। এই দেখো, সুন্দর একটা ছবি আছে। ইউট্রাসের সঙ্গে যেটা দিয়ে লেগে থাকে তার নাম হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। ল্যাটারাল পেলভিক ওয়ালের সঙ্গে যেটা দিয়ে লেগে থাকে সেটা হচ্ছে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট। আর ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে যা দিয়ে লেগে থাকে সেটা হচ্ছে মেজো ওভারিয়াম। মেজারমেন্ট রিপ্রোডাক্টিভ এজে লেন্থ থাকে 4 সেন্টিমিটার, অ্যাবাউট 4 সেন্টিমিটার। এই যে লেন্থ থাকে 4 সেন্টিমিটার, আর ব্রেথ থাকে 3 সেন্টিমিটার, আর থিকনেস থাকে 2 সেন্টিমিটার, তাই না?
থিকনেস থাকে 2 সেন্টিমিটার, ব্রেথ থাকে 3 সেন্টিমিটার, তাহলে 4 3 2। মেনোপজে কমে যায়, যেহেতু ওভারিয়ান ফাংশনলেস কমে যায়, তাহলে ডিলিশন হয়ে যায়। মেনোপজে লেন্থ থাকে 2 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার থাকে ব্রেথ, এবং থিকনেসটা থাকে 0.5 সেন্টিমিটার, কমে যায়। ভলিউম 10 থেকে 18 কিউবিক সেন্টিমিটার থাকে ভলিউম। তাহলে মেজারমেন্টটা আমরা ইউজুয়ালি রিপ্রোডাক্টিভ এজে কত পাবো? 4 4 3 2। মেনোপজে পাবো 2 1.5 and 0.5 সেন্টিমিটার। এটা মেজারমেন্টটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা একটু স্ট্রাকচারটা নিয়ে পড়ি। The ovary is covered by a single layer of cubical cell known as germinal epithelium. বাইরের দিকে যে একটা কভার থাকে সেলের, তার নাম কি? জার্মিনাল এপিথেলিয়াম। সেটা কি? একটা কিউবিক্যাল সেলের লেয়ার, একটা এপিথেলিয়াল লেয়ার, তার নাম হচ্ছে কিউবিক্যাল সেল, তাই না? তোমরা জানো সেটা। The substance of the gland consists of outer cortex and inner medulla. Cortex এ কি থাকে? It consists of stromal cells which are thickened beneath the germinal epithelium to form tunica albuginea. During reproductive period from puberty to menopause, the cortex is studded with numerous follicular structures called the functional units of the ovary. তাহলে আমরা ওভারি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিটটাকে কি কাকে বলবো? ফলিকুলার স্ট্রাকচারস কে। নিউমারাস ফলিকল থাকে এবং সেটা কর্টেক্সে থাকে, সেটাই হচ্ছে ওভারির ফাংশনাল ইউনিট। তাহলে ওভারির ফাংশনাল ইউনিট কাকে বলবো? ফলিকল গুলাকে আমরা জার্ম সেল, জার্ম সেলকে আমরা বলবো ফাংশনাল ইউনিট। কর্টেক্স থাকে এবং মেডুলা থাকে, এবং জার্ম সেল গুলা কিন্তু সম্পূর্ণই কর্টেক্সে থাকে। The structures includes in cortex কি থাকলো? তাহলে স্ট্রোমা থাকলো, এবং স্ট্রোমার মাঝে মাঝে জার্ম সেল থাকলো, এবং জার্ম সেলের মাঝে মাঝে স্ট্রোমা থাকলো। আচ্ছা, জার্ম সেল কি কি ফর্মে থাকে? সেটা হচ্ছে প্রাইমোরডিয়াল ফলিকলস, মানে যেটা একবারে প্রাইমারি উসাইট। হ্যাঁ, আফটার বার্থের থেকে যেটা হয় সেটা হচ্ছে প্রাইমোরডিয়াল ফলিকলস, যাকে আমরা প্রাইমারি উসাইট বলি। সেটা যখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের ইনফ্লুয়েন্সে ম্যাচিউর করতে থাকে, তখন তার নাম হয় ম্যাচিউরিং ফলিকলস, এবং সেটা যখন ম্যাচিউর হয়ে যায় তখন তাকে আমরা বলবো ম্যাচিউরড গ্রাফিয়ান ফলিকলস, এবং আফটার ওভুলেশন বলবো আমরা তাকে কর্পাস লুটিয়াম। এবং কর্পাস লুটিয়ামটা যখন অ্যাট্রাটিক হয়ে যায়, তখন কি বলবো? আফটার দ্য পিরিয়ড অফ সেক্রেটারি ফেজ, তখন আমরা তাকে বলবো কর্পাস অ্যালবিকেন্স। দেখো, একটা ওভারি, মাঝখানে হচ্ছে মেডালা, চারিদিকে কর্টেক্স, একটা কিউবিক্যাল সেলের সিঙ্গেল লেয়ার অফ কিউবিক্যাল সেল এপিথেলিয়াম থাকে, বাইরের কভারিংটা, এবং পিছনে স্টাডেড উইথ ফলিকলস। এই যে সব এগুলা কিন্তু ফলিকলস, তাই না? সব এগুলা কিন্তু ফলিকলস। তার মানে প্রথম থাকে প্রাইমারি উসাইট, দেখো ছোট ছোট প্রাইমারি উসাইট, যেটাকে আমরা প্রাইমোরডিয়াল ফলিকল বলি। সেটা আস্তে আস্তে ম্যাচুরেশন যখন শুরু হয়, তখন এই যে এটা একটু বড় হচ্ছে, তাকে আমরা বলবো ম্যাচুরিং ফলিকলস। এই যে এটা, তার চেয়ে এটা একটু বড়, আর যখন পুরো ম্যাচিউরড হয়ে যাবে, ভিতরে অনেক ফলিকুলার এন্ট্রাম থাকবে এবং সেখানে অনেক ফ্লুইড থাকবে, তাকে আমরা বলবো ম্যাচিউরড গ্রাফিয়ান ফলিকল। যখন সেটা ওভুলেশন হয়ে যায়, এই যে দেখো ভিতর থেকে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে গেছে উইথ জোনা, হ্যাঁ, বেরিয়ে যাওয়ার পরে ফ্লুইডটাও বেরিয়ে গেছে, তখন এটা কুঁচকে গেছে, তখন এটার নাম হয়ে গেছে কর্পাস লুটিয়াম, তাই না? দেখো এখানে যে কর্পাস লুটিয়াম, এগুলো পরে সেখানে কোলেস্টেরল লিপিড জমা হয়ে তার নাম কর্পাস লুটিয়াম হয়। এই যে ওভুলেশন হচ্ছে, দেখো এই যে ওভুলেশন হচ্ছে, ওভামটা বেরিয়ে গেছে উইথ জোনা, ফলিকুলার ফ্লুইডটাও বেরিয়ে গেছে। আচ্ছা, এবার আসো মেডুলা।
মেডালাতে কি আছে? ইট কনসিস্ট অফ লুজ কানেকটিভ টিস্যুস, few unstripped muscles, blood vessels and nerves. মেডালার ছবিতে তোমরা দেখেছো, এই যে মেডালা, এটা হচ্ছে মেডালা। তার মধ্যে কি থাকে? লুজ কানেকটিভ টিস্যুস, few unstripped muscles, blood vessels and nerves. আর ওভারির ব্লাড সাপ্লাই কাকে দিয়ে হয়? is from the ovarian artery, a branch of the abdominal aorta. একদম ডাইরেক্ট কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ওভারি ব্লাড সাপ্লাই পায়। যেহেতু ওভারি প্রতি মাসে ওভুলেশন হতে হবে, তার রিপ্রোডাক্টিভ ফাংশনটাকে সার্ভ করতে হবে, সেই জন্য ব্লাড সাপ্লাই যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কোথা থেকে ডাইরেক্ট ব্লাড সাপ্লাই পায়? ডাইরেক্ট থ্রু অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এবং এটার নাম কি? ওভারিয়ান আর্টারি। আচ্ছা, এটা ফাংশন কি ওভারির? এখন ফাংশন কি আমরা জানবো। একটা হচ্ছে জার্ম সেল ম্যাচুরেশন, এই যে প্রাইমোর্ডিয়াল ফলিকলস হচ্ছে, তারপর হচ্ছে ম্যাচুরিং ফলিকল, তারপরে হচ্ছে ম্যাচিউরড গ্রাফিয়ান ফলিকল, সেটাকেই বলে জার্ম সেল ম্যাচুরেশন, এবং সেগুলোকে স্টোরেজ করতেছে। দেখো প্রাইমারি ওসাইট কিন্তু জন্মের পর স্টোর কোথায় থাকে? স্টোরেজ হয়ে কোথায় থাকে? ওভারিতে থাকে, ওভারিতে স্টোর থাকে। অ্যান্ড ইটস রিলিজ মানে ওভুলেশন। ম্যাচিউরড হলে তো সেটাকে ওভারির যে কভার সেটা রাপচার হয়ে বাইরে বেরিয়ে যাবে, তো সেটার নাম হচ্ছে ওভুলেশন। আর তাছাড়া আর কি ফাংশন সার্ভ করে? স্টেরয়েডোজেনেসিস, প্রোডাকশন অফ স্টেরয়েড হরমোন। অনেক স্টেরয়েড হরমোন ফর্মেশন হয় এখান থেকে, যেমন ম্যাচিউরড গ্রাফিয়ান ফলিকল থেকে এস্ট্রোজেন আসে, প্রজেস্টেরন আসে, কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন আসে, রিল্যাক্সিন হরমোন আসে, ইনহিবিন আসে, অনেক হরমোন এখান থেকে আসে। এবং ওভারিয়ান মেডালা থেকে আসে এন্ড্রোজেন, বিশেষ করে এন্ড্রোজেন, তাই না? তাহলে ফাংশনটা কি? জার্ম সেল ম্যাচুরেশন, স্টোরেজ এন্ড ইটস রিলিজটাকে বলবো আমরা ওভুলেশন, আর স্টেরয়েডোজেনেসিস সেটাকে আমরা বলবো প্রোডাকশন অফ স্টেরয়েড হরমোন। এবার আমরা একটু ওভারির যে নর্মাল ওভারি আমরা দেখলাম, এবং আমরা এখন চলে যাব ওভারিয়ান ডিজিজের মধ্যে। এই যে নর্মাল ওভারির আমরা সাইজ কত দেখলাম? 4, 3, 2, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজে। এখন এনলার্জমেন্ট হলে কি কি কারণে এনলার্জমেন্ট হতে পারে? একটা হচ্ছে নন নিওপ্লাস্টিক। নিওপ্লাসিয়া তো তোমরা জানোই, অ্যাটিপিক্যাল ম্যাচুরেশন, অ্যাটিপিক্যাল গ্রোথ অফ দ্য সেল, যাকে আমরা বলবো নিওপ্লাসিয়া। একটা হচ্ছে এনলার্জমেন্ট হতে পারে, তাহলে সেল গ্রোথ না হয়ে যে এনলার্জমেন্ট, তার মানে তার মধ্যে কিছু ফ্লুইড জমা হয়ে গেছে বা ব্লাড জমা হয়ে গেছে, তাহলে এনলার্জমেন্টটা হবে নন নিওপ্লাস্টিক। আর সেল গ্রোথ হয়ে যে এনলার্জমেন্ট হয় তার নাম হচ্ছে নিওপ্লাস্টিক গ্রোথ। আচ্ছা, নন নিওপ্লাসিয়ার মধ্যে আমরা কি আছে দেখো। নন নিওপ্লাস্টিক এনলার্জমেন্টের মধ্যে is usually due to accumulation of fluid inside the functional unit of the ovary. তাহলে ফাংশনাল ইউনিট কি? জার্ম সেল গুলো, তার মধ্যে যদি বেশি বেশি ফ্লুইডটা জমা হয়ে যায়, ধরো ওভুলেশন হলে তো ফলিকুলার যে অ্যান্ট্রামে যে ফ্লুইডটা আছে সেটা বাইরে বেরিয়ে যায়। ধরো ওভুলেশন হলো না, তখন ফ্লুইড জমা হতে 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 একটা কি হয়? ওভারিয়ান এনলার্জমেন্ট হতে পারে, বিশেষ করে জার্ম সেলগুলোর মধ্যে এনলার্জমেন্ট হতে পারে। তাকে আমরা বলবো ফাংশনাল সিস্ট, তাই না? ফাংশনাল ইউনিটের মধ্যে যখন বেশি করে ফ্লুইড জমা হয় তখন আমরা তাকে বলবো ফাংশনাল সিস্ট। টাইপ কি কি আছে দেখো। একটা হচ্ছে ফলিকুলার সিস্ট, ফলিকুল মানে জার্ম সেল গুলাই তো ফলিকল, তাই না? প্রাইমোর্ডিয়াল ফলিকল, ম্যাচুরিং গ্রাফিয়ান ফলিকল, তার মধ্যে যখন ফ্লুইড জমা হবে তখন আমরা তাকে বলবো ফলিকুলার সিস্ট। আরেকটা হচ্ছে কি? কর্পাস লুটিয়ামের মধ্যে ওভুলেশন হয়ে যাওয়ার পরে যে স্ট্রাকচারটা থাকে তাকে আমরা বলি কর্পাস লুটিয়াম, তার মধ্যে যদি ফ্লুইড জমা হয় তাকে আমরা বলবো কর্পাস লুটিয়াম সিস্ট। ফ্লুইড বা ব্লাডও জমা হতে পারে। আরেকটা আমরা বলবো থিকা লুটিন এন্ড গ্রানুলোসা লুটিন সিস্ট। হ্যাঁ, লুটিন সেল আছে, যেমন বাইরে থেকে যে দেখো ওই যে সেলগুলো যে আছে দেখো, এই যে একটা ফলিকুলের যে বাইরে থেকে
সেলটা আছে একটাকে আমরা বলবো থিকা ইন্টারনা, আর বাইরের দিকে যে সেলটাকে আছে তাকে আমরা বলবো থিকা এক্সটার্না। ওই সেলগুলোর মধ্যে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো গ্রানুলোসাস সিস্ট। আর ওভুলেশন হওয়ার পরে যে কর্পাস লুটিয়ামের যে সেল আছে তাকে লুটিনাইজেশন হওয়ার পর কর্পাস লুটিয়াম, তার মানে লিপিড জমা হওয়ার পরে যে সেলগুলোর মধ্যে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তাকে আমরা বলবো থিকা লুটেন সিস্ট। আরেকটা আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যেমন অনেকগুলো দুইটা ওভারিতেই অনেকগুলো সিস্ট একসঙ্গে, অনেকগুলো জার্ম সেল সিস্টিক হয়ে যায়, মানে ছোট 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 সিস্টিক ফর্মে থাকে, ভিতরে ফ্লুইড জমা থাকে, কোনোটাই ম্যাচুরেশন পর্যায়ে যায় না এবং ওভুলেশন হয় না, তার মানে ভিতরে সিস্ট কি বলে ফ্লুইড জমা হয়ে থাকে। আর এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল সিস্ট, চকলেট সিস্ট, যেটার মধ্যে যে ওভারির মধ্যে যে চকলেট সিস্ট ব্লাড জমা হয়ে যায়, ওভারির যে জার্ম সেল গুলার মধ্যে কি হয়, এন্ডোমেট্রিয়াল লেয়ার গিয়ে যখন ইমপ্ল্যান্ট করে তখন ব্লাড জমা হয়। প্রত্যেকটা মিনিস্ট্রেশনের সময় সেখানেও মিনিস্ট্রেশন হয়, শেডিং হয়, ব্লাড শেডিং হয়, তখন সেটার নাম হয়ে যায় এন্ডোমেট্রিয়াল সিস্ট অর চকলেট সিস্ট। তাহলে নন নিওপ্লাস্টিক এনলার্জমেন্টের মধ্যে কি আছে? ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াম সিস্ট, থিকা লুটেন সিস্ট এবং গ্রানুলোসাস থিকা লুটেন সিস্ট, গ্রানুলোসাস সিস্ট, আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এন্ডোমেট্রিয়াল সিস্ট এবং চকলেট সিস্ট, এগুলো হচ্ছে নন নিওপ্লাস্টিক এনলার্জমেন্ট। এবার আমরা আসলে একটু দেখি ফলিকুলার সিস্ট কাকে বলে, আর দ্য মোস্ট কমন ফাংশনাল সিস্ট। মানে এগুলা হচ্ছে যে বডির যে নর্মাল ফাংশন হতে গিয়ে যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, এই জন্য এটাকে বলে ফাংশনাল সিস্ট। ডিসফাংশনাল নয়, এটা নর্মাল হতে পারে, মেবি মাল্টিপল অর আইসোলেটেড, অনেকগুলো হতে পারে বা একটা হতে পারে। কজ কি? হাইপার এস্ট্রেনিজম। এস্ট্রোজেন যখন বডিতে বেশি থাকে তখন দেখা যায় যে এরকম ফ্লুইড জমা হয় সিস্টের, মানে এই জার্ম সেল গুলার মধ্যে, প্রাইমোর্ডিয়াল ফলিকলের মধ্যে বা ম্যাচিউরড গ্রাফেন ফলিকলের মধ্যে জমা হয়ে ফলিকুলার সিস্ট হয়, ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রয়েড। দেখা যায় যে ফাইব্রয়েড যাদের থাকে তখন তাদের এই ফলিকুলার সিস্টের ইনসিডেন্সও বেশি থাকে। সাইজ ইউজুয়ালি নট এক্সিডিং 5 সেন্টিমিটার, সাইজটা 5 সেন্টিমিটার ক্রস করে না। The cyst may remain asymptomatic, asymptomatic বেশিরভাগই থাকে, so in majority of cases the detection is made accidentally or on by manual examination, sonography, laparoscopy or laparotomy. দেখা যায় যে 5 সেন্টিমিটার তো ক্রস করে না, আর এটা তো নন ফাংশনাল নয়, ডিসফাংশনাল নয়, ফাংশনাল। হ্যাঁ, জার্ম সেল গুলোর মধ্যে ওগুলোর মধ্যে ফ্লুইড জমা হয়ে ফাংশনাল সিস্টটা হয়, যাকে আমরা ফলিকুলার সিস্ট বলবো। সেগুলা একটাও থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, ইউজুয়ালি ফাইব্রয়েডের সঙ্গে থাকে, 5 সেন্টিমিটার ক্রস করে না, ইউজুয়ালি এগুলো কোনো সিম্পটম প্রডিউস করে না, অ্যাসিম্পটোমেটিকই থাকে। কখন আমরা এটাকে ডিটেক্ট করতে পারি? অ্যাক্সিডেন্টলি, অন্য কোনো কারণে যখন আমরা বাইম্যানুয়াল এক্সামিনেশন করি, সোনোগ্রাফি করি, ল্যাপারোস্কোপি করি, অর ল্যাপারোটমি করি, তখন আমরা এটা ডিটেক্ট করতে পারি। দেখো এই যে একটা ফলিকলের মধ্যে প্রাইমোর্ডিয়াল বা ম্যাচুরিং গ্রাফেন ফলিকলের মধ্যে জমা হয়ে গেছে, ফ্লুইড জমা হয়ে গেছে, একটা ফলিকুলার সিস্ট, তাই না? এই যে পুরোটা, যেটা ওভারি, এটা হচ্ছে সিস্ট। আর এই যে দেখো ওভারি কর্টেক্সটা উঠানোর পরে এই যে সিস্ট দেখা যাচ্ছে। এবার আসো কর্পাস লুটিয়াম সিস্ট। occurs due to overactivity of the corpus luteum. কর্পাস লুটিয়াম যখন খুব বেশি কাজ করে তখন তার মধ্যে ফ্লুইড জমা হয়, ব্লাডও জমা হতে পারে। There is excessive bleeding inside the corpus luteum.
অনেক ব্লাড জমা হয় ভিতরে। In spite of the blood filled cyst, the progesterone and estrogen secretion continues. একটা ব্লাড ফিল্ড হয়ে কর্পাস লুটিয়াম সিস্ট হওয়ার পরেও দেখা যায় সেখানে প্রজেস্টেরনও সিক্রেশন হচ্ছে, আবার এস্ট্রোজেনও সিক্রেশন হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট মেনস্ট্রুয়াল সাইকেল মে বি ডিলেড। হ্যাঁ, দেখা যায় যে আমরা জানি যে ওভুলেশনের পরে যেটা হয় সেটা হচ্ছে কর্পাস লুটিয়াম, তাই না? তো দেখা যায় যে ওটার মধ্যে ব্লাড জমা হয়ে গেছে এবং সেটা মানে কোনো কারণে ফাংশন করছে, বেশি সেলগুলো ফাংশন করছে, এবং ফাংশন করলেই তো এস্ট্রোজেন প্রজেস্টেরনটা সিক্রেশনটা কন্টিনিউ করবে এবং তাতে গিয়ে মেনস্ট্রুয়াল সাইকেলটা ডিলেড হবে, তাই না? ডিলেড হবে। আমরা জানি মেনস্ট্রুয়েশন কখন হয়? যখন বডিতে এস্ট্রোজেন প্রজেস্টেরন কিছুই থাকে না, তখনই হয় মেনস্ট্রুয়েশন। আর কর্পাস লুটিয়াম সেলগুলো যদি কোনো কারণে ফাংশনটা বেশি করে, তার মধ্যে ব্লাডও জমা হয়, আবার এস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই রিলিজ হতে থাকে। ইট ইজ ইউজুয়ালি ফলোড বাই হেভি অর কন্টিনিউড ব্লিডিং। এটার পরে দেখা যায় যে প্রজেস্টেরন এস্ট্রোজেন দুইটাই বের হচ্ছে এবং এন্ডোমেট্রিয়াল থিকেনিং করছে। থিকেনিং করার পর দেখা যায় যখন আর হরমোনগুলো রিলিজ হবে না, তখন সেই থিকেন্ড এন্ডোমেট্রিয়াম থেকে হেভি অর কন্টিনিউড ব্লিডিং হতে পারে। When it ruptures and producing intraperitoneal hemorrhage, then that clinical features simulating disturbed tubal ectopic pregnancy. যখন কর্পাস লুটিয়াম সিস্টটা রাপচার হয়ে যায়, এই যে দেখো, এই যে এখানে কর্পাস লুটিয়াম, এখানে সেলগুলো ফাংশন বেশি করে এখানে ব্লাড জমা হয় এবং সেটা এস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ করতে থাকে, অনেক দিন ধরে করতে থাকে। তখন মেনস্ট্রুয়াল পিরিয়ডটা সাইকেলটা ডিলেড হয়ে যায়। তারপরে যখন আর কাজ করে না, তখন থিকেন্ড এন্ডোমেট্রিয়াম থেকে এবং অনেক দিন ধরে ব্লিডিং হতে থাকে। তো সেটা কার সঙ্গে সিমুলেট করে? তখন এটা ডিস্টার্ব রেক্টিভ প্রেগন্যান্সির সঙ্গে সিমুলেট করে। যখন এটা কর্পাস লুটিয়াম সেলটা রাপচার হবে, রাপচার হলে কি হবে? ভিতরে ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং হতে পারে, তাই না? যেমন এটা তো ব্রড লিগামেন্টের মধ্যে থাকে ওভারিটা, তখন ব্রড লিগামেন্টের মধ্যে হিমাটোমা হবে না, হয়ে সে পেইন হবে, অনেক পেইন হবে, আর এদিকে ব্লিডিংও হবে। তো সেই জন্য এটা কার সঙ্গে সিমুলেট করে? রাপচার টিউবাল এক্টোপিক প্রেগন্যান্সি। আচ্ছা, এই দেখো ছবি দেখো, কর্পাস লুটিয়াম সিস্ট। ভিতরে দেখো এটা ওভামটা চলে গেছে ওভুলেশনের সময়, তার মধ্যে এখন ব্লাড জমা হচ্ছে, রাইট হিমোরেজিক কর্পাস সিস্ট, এই যে ভিতরে ব্লাড জমা হয়েছে, তাই না? সেটা যখন রাপচার করবে তখন ইন্টারপেরিটোনিয়াল ব্লিডিং হবে, ব্রড লিগামেন্টের মধ্যে ব্লিডিংটা চলে যাবে এবং সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে। এবার লুটিন সিস্ট দেখো, দিস আর ইউজুয়ালি bilateral and caused by excessive chorionic gonadotropin secreted in case of GTT, ট্রাপোব্লাস্টিক টিউমার, গেস্টেশনাল ট্রাপোব্লাস্টিক টিউমার, যেটা হাইডিটিফর্ম মোলে আমরা দেখি যে প্রচুর পরিমাণ এসসিজি বের হয় প্লাসেন্টা থেকে, এবং তার ইনফ্লুয়েন্সে যে কর্পাস লুটিয়াম প্রেগন্যান্সি থাকে সেগুলোর মধ্যে সেলগুলোর মধ্যে একটা সিস্টিক ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে, যাকে আমরা বলি লুটিন সিস্ট। আর দিস মে অলসো ডেভেলপ উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ gonadotropins or even clomiphene to induce ovulation. আমরা যখন ওভুলেশন ইনডিউস করি ক্লোমিফিন দিয়ে আর gonadotropin দিই, তখনও কিন্তু লুটিন সিস্ট ডেভেলপ করে। আচ্ছা, these are usually bilateral and asymptomatic, সেটা কোনো সিমটম প্রডিউস করে না। এই গেল আমাদের নন নিউপ্লাস্টিক সিস্ট, যেটাকে আমরা ফাংশনাল সিস্টও বলে থাকি। আমরা এখন দেখি যে মেজর ক্রাইটেরিয়া অফ দ্য ফাংশনাল সিস্ট অফ দ্য ওভারি কি কি থাকে। রিলেটেড টু টেম্পোরাল হরমোনাল ডিসঅর্ডার। টেম্পোরারি হরমোনাল ডিসঅর্ডার মানে টেম্পোরারি হরমোনাল ডিসঅর্ডারের সঙ্গে এটা রিলেটেড থাকে। রেয়ারলি বিকামস কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড ইউজুয়ালি হয় না, এমনি যেটা ভালো হয়ে যায়।
These are distinguished from the neoplastic cyst by the following features. নিওপ্লাস্টিক সিস্টের থেকে কিভাবে আমরা ডিফারেন্স করতে পারি? ইউজুয়ালি less than 7 cm in diameter, asymptomatic spontaneous regression occurs following correction of the temporary hormonal dysfunction. তাহলে আমরা কিভাবে নন নিওপ্লাস্টিক সিস্ট থেকে এটাকে আলাদা করতে পারি? 7 সেন্টিমিটারের উপরে যায় না, অ্যাসিম্পটোমেটিক হয়, যদি না সিস্টটা রাপচার হয়ে যায় সেক্ষেত্রে আবার সিম্পটোমেটিক হয়। Spontaneous regression occurs following correction of the temporary hormonal dysfunction. Usually unilocular, একটা lobules থাকে, usually contains a clear fluid. এটা থেকে আমরা নিওপ্লাস্টিক সিস্ট থেকে আলাদা করতে পারি। এখন ম্যানেজমেন্ট কি করে করব? A follicular cyst less than 3 cm requires no further investigations. যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখব যে একটা ফলিকুলার সিস্ট আছে less than 3 cm, তখন আমাদের আর কিছু ইনভেস্টিগেশন করার দরকার নাই, তাই না? A simple cyst less than 7 cm, unilocular and ecogenic with normal serum cancer antigen CA-125 যদি ঠিক মতো থাকে should be followed up with repeat ultrasound in 3 to 6 months time. যদি সিম্পল সিস্ট তোমরা 5 সেন্টিমিটারের উপরে দেখো কিন্তু 7 এর নিচে, তখন ভিতরে অ্যানিকোজেনিক আছে। আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যানিকোজেনিক কাকে বলে? যখন ব্ল্যাক থাকে, তাই না? ব্ল্যাক থাকা মানে এটার মধ্যে ক্লিয়ার ফ্লুইড জমা আছে। আর যদি ব্লাডটার জমা হতো তাহলে অ্যানিকোজেনিক হতো না, একদম ব্ল্যাক হতো না, তার মধ্যে হোয়াইটিশ শ্যাডো থাকতো, যেটাকে আমরা বলি হাইপোইকোজেনিক। ব্লাডের ইয়েটাকে বলি আমরা, কনসিস্টেন্সিটাকে আমরা বলি হাইপোইকোজেনিক। তখন এটা থাকলে তখন আমরা CA-125 একটা করব ক্যান্সার অ্যান্টিজেন। সে যদি ঠিক মতো থাকে তাহলে আমরা একটা রিপিট আল্ট্রাসাউন্ড করতে বলবো 3 থেকে 6 মাস পরে। আচ্ছা, whenever a cyst persists or grow, it should be removed by, যখন 3 থেকে 6 মাস পরে আল্ট্রাসাউন্ড করে আমরা দেখব যে সিস্টটা আছে বা বাড়ছে, তখন সেটাকে কি করতে হবে? ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি দিয়ে রিমুভ করে দিতে হবে, নতুবা এটা থেকে অন্য নিওপ্লাস্টিক কনভার্সন হতে পারে, নিওপ্লাসিয়ায় চলে যেতে পারে। এটা তো নন নিওপ্লাস্টিক, যদি এটা থাকে বা পারসিস্ট করে বা বড় হয়ে যায়, সেখান থেকে নিওপ্লাস্টিক কনভার্সন হতেই পারে, ডাইভার্সন হতে পারে, তখন সেটা আবার অন্যরকম রিস্ক থাকে। এখন ম্যানেজমেন্ট অফ দ্য কর্পাস লুটিয়াম সিস্ট, যদি কর্পাস লুটিয়াম সিস্ট হয় তার মধ্যে কর্পাস লুটিয়াম সিস্ট ইউজুয়ালি কিন্তু তার মধ্যে ব্লাড থাকে, আর ফলিকুলার সিস্টে ইউজুয়ালি ক্লিয়ার ফ্লুইড থাকে। Unless complicated, spontaneous regression is expected with conservative management. যদি কমপ্লিকেশন না থাকে তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্টে এটা স্পন্টেনিয়াস রিগ্রেশন হয়ে যায়। When cysts rupture and producing acute abdomen, then laparotomy with enucleation of the cyst is to be done along with resuscitative measures. যদি সেটা রাপচার হয়ে যায় এবং সেটা অ্যাকিউট অ্যাবডোমেন হয়, তখন সেটাকে ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি করে সিস্টটাকে ইনইনফ্লেশন করতে হবে এবং সেটাকে পেশেন্টকে রিসাসিটেটিভ মেজারও করতে হবে। ম্যানেজমেন্ট অফ লুটেন সিস্ট, লুটেন সিস্ট মানে অনেক সময় আছে যে ওভুলেশন হলো না কিন্তু এটার মধ্যে লুটিনাইজেশন হয়ে গেল, লিপিড এসে জমা হলো, তখন এটা লুটেন সিস্ট হয়। এটাও স্পন্টেনিয়াস রিগ্রেশন হয়ে যায় within few weeks. Combined oral contraceptive pills suppress ovarian activity due to prevent ovulation and protect against ovarian cyst development.
but these are not recommended for its treatment. অনেক সময় দেখা যায় যে আমরা যদি এরকম সিস্ট থাকলে আমরা 3 মাসের জন্য যখন অরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে দেব, সেটা আবার কি করে এস্ট্রোজেনিক ইনফ্লুয়েন্স যে বডিতে থাকে সেটাকে কমায়। হ্যাঁ, এইভাবে আমরা প্যাসিভলি একটা ট্রিটমেন্ট করতেও পারি, কিন্তু সেটা ডাইরেক্ট ট্রিটমেন্ট নয়। আজকে এইটুকুই পড়ো। পরে আমরা কালকে থেকে সামনের দিন থেকে নিওপ্লাস্টিক ডিজিজটা পড়াবো ওভারি। আজকে আমরা পড়লাম নন নিওপ্লাস্টিক ডিজিজ অফ দ্য ওভারি। সেগুলো কি? সিস্ট, ফাংশনাল সিস্ট, যেগুলো ফাংশনাল ইউনিটের মধ্যে জার্ম সেলগুলোর মধ্যে হয়। প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, ম্যাচিউরিং জার্ম সেল, গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লুটিয়াম, এগুলোর মধ্যে যখন পানি বা ব্লাড জমা হয়ে একটা এনলার্জমেন্ট হয়, তো সেটাকে আমরা বলবো নন নিওপ্লাস্টিক এনলার্জমেন্ট। এবং সেগুলোর নাম কি? ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াম সিস্ট, লুটিন সিস্ট, গ্রানুলোসা লুটিন সিস্ট, এগুলো হতে পারে। তো এগুলা কখন কখন হয়? বিশেষ করে হাইপার এস্ট্রোজেনিজম হয়, ফাইব্রয়েড থাকলে হয়, আবার প্রেগনেন্সিতে হয়, বা ট্রফোব্লাস্টিক টিউমার থাকলে হয় কর্পাস লুটিয়াম সিস্ট। সেগুলো আমরা বিশেষ করে আমরা বেশিরভাগই ওয়েট এন্ড সি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করব যদি লেস দেন 7 সেন্টিমিটার হয়। আল্ট্রাসাউন্ড করে যদি আমরা সাইজটা 7 সেন্টিমিটারের নিচে দেখি, তাহলে আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট 3 মাসের জন্য করব। 3 মাস পরে আবার একটা ফলো আপ ইনভেস্টিগেশন করব। আমরা যদি না রাপচার হয়ে যায়, যদি কর্পাস লুটিয়াম সিস্ট রাপচার হয়, তাহলে তার মধ্যে ব্লাড থাকে, সেটা হিমোরেজিক থাকে, এবং সেটা কার সঙ্গে সিমুলেট করে? রাপচার টিউবাল প্রেগনেন্সি, সেটার সঙ্গে সিমুলেট করে। তখন আমরা আমাদের সেটাকে ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপি করে ম্যানেজমেন্ট করতে হবে। থ্যাংক ইউ। তোমরা কি আছো কেউ? জি ম্যাম। কেউ না আছো? কয়জন আছো? ম্যাম 12 জন। তোমরা কি শুনতে পেয়েছো? আমার কথাগুলো বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পেরেছো? আমার কি আর এই কথাগুলো আর বলতে হবে নাকি? সামনের ক্লাসে আমরা নিওপ্লাস্টিক এনলার্জমেন্ট যেটা আমরা পড়বো। ঠিক আছে তো? থ্যাংক ইউ।